আজ 31শে জুলাই 2020 সাল। 5 বছর আগে 2015 সালের এই দিনে ছিটমহলে বসবাসকারী লক্ষাধিক মানুষ আনন্দে তারা উদ্বেল হয়েছিলেন। তারা সারা রাত্রি ধরে নিজের নিজের ছিটমহলে আনন্দ করেছিলেন এবং তাদের ভাষায় এটা ছিল তাদের দ্বিতীয় স্বাধীনতা। আমরা অতি ক্ষীণ কণ্ঠে সেই সময় থেকে বলতে আরম্ভ করেছিলাম যে এটা মোটেই স্বাধীনতা এখন হচ্ছে না। এই ছিটমহল চুক্তিটার মধ্যেই অনেক ধরনের সন্দেহজনক বিষয় আছে। সরকার পরিষ্কারভাবে সেগুলো মানুষের কাছে প্রকাশ করছে না। আজ 5 বছর পূর্তিতে আমরা বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কথাটাই সঠিক হয়েছিল। এখনো পর্যন্ত ছিটমহলবাসী মানুষরা যারা ভারতে এসছেন, সে বাংলাদেশি ছিটমহল থেকে হোক বা বাংলাদেশে থাকা ভারতীয় ছিটমহল থেকে হোক, সেই সব মানুষদের আজও নাগরিকত্ব দেওয়া হয়নি। অথচ 2015-র 31শে জুলাইয়ের আগে তারা স্বীয় ছিটে তারা কিন্তু নাগরিক ছিলেন সেই দেশের। ভারতে অন্তর্ভুক্তি হয়েছে শুধুমাত্র জমিটা, মানুষগুলোকে নেওয়া হয়েছে কিন্তু তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। ভোটবাবুদের সুবিধার জন্য রাজনৈতিক দলগুলির চাপাচাপিতে তাদের ভোটার লিস্টে নাম তোলা হয়েছে, বহু ক্ষেত্রেই ভুল, কিন্তু তাদের নামটা তোলা হয়েছে। কিন্তু দেশের সরকার আইন মেনে চলার কথা। 1955 সালের নাগরিকত্ব বিধির যে ধারাগুলি আছে, বিদেশি মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য, সেগুলি সরকার এখনো পর্যন্ত দেয়নি। অর্থাৎ তারা নাগরিকত্বহীন এই মানুষগুলি। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 2015 যেদিন থেকে কার্যকরী হয়, 5 বছর আগে, তার আগের দিন পর্যন্ত ছিটমহলের মালিক, ছিটমহলের যে বাসিন্দা, তারা প্রত্যেকে জমির মালিকানা তাদের ছিল, তারা ভিখিরি নয়। কিন্তু 2015-র এলবি এর ফলে এই জমিগুলি সব সরকারের হয়েছে। সরকার এখনো অবধি ওই মানুষগুলোকে তাদের জমির মালিকানা ফেরত দেয়নি। জমির যে অধিকার সেটা দেয়নি। এই মানুষগুলো আজও তার কতটা জমি, কোন জমিটা, তা নির্ধারিত হয়নি। তাই এই অবস্থায় 5 বছর পূর্তিতে আমরা দাঁড়িয়ে মাসুমের পক্ষ থেকে আমি প্রথমেই স্বীকার করি, ধন্যবাদ জানাই ভারত সরকার, বিশেষ করে মোদিজির সরকারকে এবং রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকারকে, যারা এই এলবিএ, যারা ভারতের সংশোধনী চালু করেছিলেন। বহুদিন পর সমস্যাটিকে অনুভব করেছিলেন, কিছু করার চেষ্টা করেছিলেন, তার জন্য তাদের
ধন্যবাদ। সাথে সাথেই এই দুই সরকারকে, তাদের কাজকর্মকে আমরা নিন্দা জানাই যে তারা সবকিছু জেনেও সবকিছু বুঝেও অন্যান্য নানান বিষয়ে তারা ব্যস্ত থেকেছেন। এই মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছেন। তাদের এই অবিবেচনামূলক কাজের জন্যই প্রত্যেক ছিটে আজকে আমরা ছিটমহলবাসী গড়ে উঠেছে। আমরা ছিটমহলবাসী নামে এক সংগঠন গড়ে উঠেছে এবং আজকের দিনে সেই ছিটমহলগুলোতে, যা ভারতীয় ভূখণ্ডে অবস্থিত, সেখানে আজ তারা শোক দিবস পালন করছেন। এটা লজ্জার, একজন ভারতীয় হিসেবে আমাদের লজ্জার। তারা কালো পতাকা তুলছেন, সাথে সাথে ভারতের জাতীয় পতাকা তুলছেন। তারা দাবি করছেন নাগরিকত্বের, তারা দাবি করছেন তাদের জমির মালিকানা, তারা দাবি করছেন ক্ষতিপূরণের, পুনর্বাসনের, এবং অতি অবশ্যই 47 সাল থেকে সেই মানুষগুলো কোনোদিন চাকরির মুখ দেখেনি। ভারতে তারা এসছে, আজও পর্যন্ত ছিটমহল থেকে কাউকে চাকরিতে নেওয়া হচ্ছে না। তাদের এলাকাতেই জলের পাম্প বসছে, সেগুলো দেখার জন্য চাকরি পাচ্ছে মূল ভারতীয় ভূখণ্ড থেকে কোনো একজন। স্কুল হচ্ছে, সেখানে চাকরি পাচ্ছে অন্য কেউ একজন। ছিটমহলের মানুষের কোনো কাজের সুযোগ নেই। তাই ছিটমহলের মানুষ কাজের জন্যে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে তারা দেশে বিদেশে চলে যাচ্ছেন। এটা আমাদের নিন্দার কথা, এটা আমাদের লজ্জার কথা। মাসুমের পক্ষ থেকে আমরা ছিটমহলবাসীর এই সংগ্রামের প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং প্রতিশ্রুতি করছি যে সারা বিশ্বের গণতন্ত্রপ্রিয় মানুষ এবং সংগঠনগুলি, মানবাধিকার রক্ষার সংগঠনগুলি তা আপনাদের পাশে আছে। ছিটমহলবাসীদের দুঃখ দুর্দশার কথা শুনে আজ আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন শ্রী মিলন কোঠারি। তিনি বহুদিন ধরেই মানবাধিকারের জন্য তিনি লড়াই করছেন। তিনি আমাদের ভালোবাসার মানুষ, গর্বের মানুষ। ভারত থেকে তিনি রাষ্ট্রসংঘে স্পেশাল রিপোর্টার হয়েছিলেন বাসস্থানের অধিকার নিয়ে। বহু ভালো কাজ তিনি করেছেন, আমরা তাকে পেয়েছি। তিনি এখন এই 2015 ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, রাষ্ট্রসংঘের কি ভূমিকা, আন্তর্জাতিক আইন কি, ভারতের সংবিধানে কি অধিকার আছে, সেই সমস্ত বিষয়ে উনি আপনাদের কাছে এখন বলবেন। Okay, hello. Good afternoon, everyone. Namaskar. It's very good for me to have this opportunity to address all of you regarding in particular, the international human rights commitments that have a bearing on the long-standing crisis of the enclave dwellers in Bangladesh and in India. I'm going to be referring to instruments that both Bangladesh and India have ratified. And I'll begin with the Covenant on Economic, Social and Cultural Rights, Article 11, which says that everyone has the right to an adequate standard of living, including food, clothing and housing, and the right to a continuous improvement of living conditions. And we can see from all the evidence before us that this article and these rights have been violated in the case of the of what all of you are addressing, the right
enclave dwellers. There's also another very important interpretive instrument that was drafted by the UN Committee on the Elimination of All Forms of Discrimination Against Women, CEDAW, the CEDAW Committee. It's their General Recommendation number 34 on rural women. And in that general recommendation, the committee states that it's very important for governments to prioritize rural women's equal rights to land and in programs and to integrate gender-specific goals, targets, and measures. And also joint titling requiring the wife's consent for the sale or mortgage of jointly owned land. And most importantly, in the situation we are all addressing today, recognize and include rural women's equal rights to land in any land distribution, registration, and titling or certification schemes. In this general recommendation, the committee is also focused on the issue of housing and has said that state parties should address housing as part of overall rural development and ensure that measures are developed in consultation with rural women, and that state parties should improve the quality of housing through the design and implementation of targeted policies which take into account the specific needs of rural women, and that such efforts should be made in line with international human rights standards, housing rights standards, including the basic principles and guidelines on development-based evictions and displacement, and should contain strong measures to effectively protect rural women from forced eviction by state and non-state actors. So it's actually this instrument, I think, that is probably most pertinent to the case, the basic principles and guidelines on development-based displacement and evictions. These guidelines are available in Bengali as well. And I want to begin by looking at the rights that are contained in the guidelines, and that the guidelines in the basic human rights principles say that states must ensure the equal right of women and men to protection from the forced evictions and the equal enjoyment of adequate housing and security of tenure. And very important in this case is that everyone who is in the enclaves, according to the guidelines, has a right to resettlement, which includes a right to alternative land or of better or equal quality, and adequate housing. And of course, that everyone who has that in order to secure, the guidelines state, in order to secure a maximum degree of legal protection against evictions, states should take immediate measures at conferring legal security of tenure upon those persons, households, and communities that are currently lacking such protection, which is the case with almost everyone in the enclaves, and including the guidelines state those who do not have formal titles to home and land. And also there's a very strong focus in the guidelines on ensuring that titles to housing and land are conferred on all women. Also very important in the guidelines, I think, if we move forward on the issue of the enclave dwellers, is that states must prioritize strategies to minimize displacement, and also comprehensive holistic impact assessment should be carried out prior to any displacement. And this issue of impact assessment is very critical, and I will come into that. And of course, that these assessments should take into account the differential impacts on women, children, elderly, and marginalized. Also, there is a very powerful section in the guidelines on relief, relocation, and rehabilitation, and some of these issues were of course picked up in the land boundary agreement in 2015 between Bangladesh and India, which I understand has mostly remained unimplemented. But in the UN guidelines,
there is a provision that there should be, regardless of the circumstances, there should be essential food, potable water, sanitation, livelihood sources, education for all people that are impacted, and that when we move to the stage of relief, rehabilitation, resettlement, that identified relocation sites must fulfill the criteria of adequate housing, and that no resettlement should take place until all of you, those who are involved in the situation, are satisfied with the resettlement conditions, and that free and prior informed consent is sought from everyone, and that there should be full participation by and with affected persons and communities. Also, rehabilitation policies must include programs designed for women and the marginalized, and to ensure equal enjoyment through housing, food, water, health, education, work, security of the person, security of the home, and freedom from cruel, inhuman, or degrading treatment, and of course, freedom of movement. Also, in terms of compensation, the guidelines have a very strong provision on what type of compensation should be given. They state, for example, that cash compensation should under no circumstances replace real compensation in the form of land and common property resources. Where land has been taken, the evicted should be compensated with land which is of the same quality or size and value or better, and that these rights would accrue to people, all those evicted, irrespective of whether they hold title to their property, should be entitled to compensation for all the losses which would have been measured in the eviction impact assessment. And again, that women and men must be co-beneficiaries of all compensation packages. Single women and widows should be entitled to their own compensation. So these are the main sort of these guidelines are the current operational standard across the world, and it would be excellent if in all the work that you're doing in terms of advocacy, in terms of education, that these guidelines are known to everyone living in the enclaves, and that they're used to gain your rights. I think this has been a very long-standing issue. I would also suggest that it's very important for the National Human Rights Commissions on both sides, in India and Bangladesh, to come together and try to resolve this problem, of course, along with their governments, and also for a number of human rights organizations in both countries who can also assist in the process. So I wish all of you all the best for the event, and that you can move very quickly to gaining the human rights that belong to you all. Thank you very much. ধন্যবাদ মিলনকে। তিনি অত্যন্ত ভালোভাবে দৃঢ়তার সাথে তার বক্তব্য বললেন। এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আর একজন পশ্চিমবাংলার বুদ্ধিজীবী, যিনি বহু চলচ্চিত্র, বিশেষ করে মঞ্চ নাটকের জন্য তিনি খ্যাত, সেই সোহাগদি, শ্রীমতী সোহাগ সেন এখন আপনাদের সামনে এই ছিটমহল ঘুরে তার যে অভিজ্ঞতা হয়েছে সেইটা আপনাদের কাছে খুব সোজা সরলভাবে আপনাদের কাছে উপস্থিত করছেন। আপনারা দয়া করে শুনুন। নমস্কার, আমি সোহাগ সেন বলছি। এটা কনফেস করব যে ছিটমহল সম্পর্কে কিন্তু আমি এই জাস্ট ইদানিং কালে জানতে পেরেছি, কারণ মিডিয়া আমার মনে হয় না এটা নিয়ে খুব মানে
কি বলে এটাকে চর্চা করে। তার জন্যে আমার মনে হয় এটা করা উচিত। এবং সেটা জানতে পেরে আমার কিরকম মনে হয়েছিল আমাকে গিয়ে দেখতে হবে, বিকজ ইট ওয়াজ আনবিলিভেবল। প্রত্যেকটা কনভেনশন ভেঙে কি করে এক জায়গায় এরকমভাবে কিছু লোকজনকে রাখা যায়। তারপরে যে কটা যা মানে 2015-এ যেটা হলো, ছিটমহল আদান প্রদান হলো, তারপরে কেন এই কি বলে কাঁটাতারের বেড়াগুলোকে কেন শিফট করা হলো না, কেন তারা ওখানে কিছু জায়গা তো আমাদের দেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, সেখানে যেতে গেলেও আমাদের পারমিশন নিতে হয় কেন? মানে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আই ক্যান অলওয়েজ আস্ক দিস, যে কেন করতে হবে? এটা আমার ফান্ডামেন্টাল রাইট। মানে একইভাবে ওদেরও কিন্তু ফান্ডামেন্টাল রাইটটা একদমই এক, কিন্তু ওদেরকে লাস্ট 47 থেকে এখন অবধি তাদেরকে কোনো কিছু করা হয় না। এটা কোনো সভ্য দেশে হতে পারে বলে আমার মনে হয় না। এটা আমার মনে হয় নির্বিকার, বিকজ লোকের সংখ্যা তো খুব কম, খুব একটা বেশি না। সেইখানে ভোটের জন্যেও কিছু ভোটের রাজনীতি ওখানে করে লাভ নেই। ওখানে যেহেতু কিছুই করে লাভ নেই, কোনো দিকেই তাকানো হয় না, অ্যান্ড ওরা ইনহিউম্যানভাবে বাঁচে। এইটা মানে সহ্য করাও একটু মুশকিল, মানে সব দিক দিয়ে। ওদের ইয়ে কী বলে হেলথ সেন্টার সেটা কত দূরে, স্কুল কত দূরে, প্রত্যেকবার তাদের যেতে আসতে প্রত্যেক দিন যাবে আসবে পারমিশন নিতে হবে। দিস ইজ নো ওয়ে এনি হিউম্যান বিং লিভ। এবং সেই জন্য আমার খুবই মন খারাপ হয়েছে এটা দেখে। এবং দেখি, জানি না, কারো কথাই কেউ শোনে না, তাও একটু এটা নিয়ে একটু সোচ্চার হবার চেষ্টা করি। এতক্ষণ আপনারা সোহাগদির বক্তব্য শুনেছেন। এখন আপনাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম, যিনি নিয়মিত পত্রপত্রিকায় লেখেন এবং এপার বাংলার একটি পরিচিত মুখ, প্রতিবাদী মুখ, বোলান গঙ্গোপাধ্যায়, আমাদের বোলানদি। তিনি এই ছিটমহল বেশ কয়েকবার ঘুরেছেন। তার অভিজ্ঞতা, তার দেখা, তিনি যেরকম ভাবে সমস্যাটিকে বুঝেছেন সেইটা আপনাদের সামনে তুলে ধরছেন। আমি আশা করি, বিশ্বাস করি আপনাদের তা ভালো লাগবে। আমি সিটিজেন স্পিক ইন্ডিয়ার পক্ষ থেকে এর আগেও একবার ছিটমহলে এসেছিলাম। তারও আগে কলকাতায় ছিটমহলবাসীরা একটা কনভেনশন করেছিলেন। সেখানে আমি প্রথম জানতে পারি যে মানুষ কিভাবে ছিটমহলে বাস করছে। আমরা খবরের কাগজে ছিটমহল হস্তান্তরের ছবি টবি সব খুব ভালো দেখেছিলাম এবং আমাদের একটা ধারণা ছিল যে এবার থেকে সমস্ত সমস্যাটা মিটে গেল। এই যে কোন দেশের নাগরিক জানে না, এই অবস্থাটা রইল না। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় যে সমস্ত আইন কানুন এবং সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে স্টেট একটা অন্য রূপে, অন্যভাবে একটা ক্ষমতার দম্ভ প্রকাশের মানে চেষ্টা করছে এবং করছে। এখানে যারা কাঁটাতারের ভেতরে থাকেন তারা বেসিক্যালি বিএসএফ এর আন্ডারে থাকেন এবং তাদের সমস্ত সর্বময় প্রভু হচ্ছে বিএসএফ। বিএসএফ এর থেকে তাদের বাড়ি থেকে বেরোতে গেলেও বিএসএফ এর পারমিশন নিতে হবে এবং বাড়িতে ঢুকতে গেলেও পারমিশন নিতে হবে। বিএসএফ যদি পারমিশন না দেয় তাহলে সারা রাত বাড়ির বাইরে বসে থাকতে হবে। এইভাবে মানুষের প্রতিদিনকার জীবন চলতে পারে না। এবং তার থেকেও যেটা বড় কথা, নাগরিক হিসেবে তাদের ওপর যে ক্রমাগত একটা মানবাধিকার লঙ্ঘন হয়ে চলেছে, এই জিনিসটা সহনাগরিক হিসেবে আমাদের সকলের
প্রতিবাদ করার একটা সময় এসে গেছে। এইভাবে তো মানুষ জেনারেশন আফটার জেনারেশন থাকতে পারে না। এবং এখানে আমি মনে করি একটা কাস্টের এবং রিলিজিয়ানের গল্প লুকোনো আছে। এদের যে কোনোভাবেই মানে মর্যাদা দেওয়া হয় না, এর একটা অন্যতম কারণ যেটা সোহাগদি বললেন যে একটা এরা ভোটের সংখ্যায় খুব নগণ্য, এবং আর একটা কারণ হচ্ছে এরা কিন্তু সোকল্ড হাই কাস্ট এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে বিরাজ মানে নেই। ফলত এরা সমস্ত দিক থেকে একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন। এটাকে যদি আমরা একটু কোনো মানে কি বলবো একটা বিরুদ্ধ স্বর হিসেবে না তুলতে পারি, এবং এই যে তাদের একেবারেই বন্দি চিড়িয়াখানার জন্তুর মতো করে রাখা হয়েছে, এই জিনিসটার বাইরে আমাদের সকলের দায়িত্ব তাদের বের করে আনা। আপনারা এখন আমরা ছিটমহলবাসী যে সংগঠন, তার অন্যতম নেতা যিনি কোকোয়া বাড়ির ছিটে থাকেন মাথাভাঙা মহকুমায় কুচবিহারের, সেই প্রদীপ বর্মনের বক্তব্য শুনুন। যুবক ছেলে কিরকম যন্ত্রণা নিয়ে তারা ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কগ্রস্ত, কি ছিল তারা আর এখন তারা কোথায় আছে, এটা তার নিজের মুখেই শুনুন। আমার নাম প্রদীপ বর্মন, আমার সিটের নাম হচ্ছে সিট কোকোয়া বাড়ি, মাথাভাঙা 1 নং ব্লক। প্রথমত দাবি হলো আমাদের ছিটমহলের নাগরিকত্ব, যেটা হোম ডিপার্টমেন্ট থেকে নাগরিকত্বের যেটা কার্ড দেওয়ার কথা, সেই কার্ডটা আমরা আজ পর্যন্ত পাইলাম না। বিনিময় হওয়া সিট বিনিময় হওয়া 2015 সালে 31শে জুলাই বিনিময় হয়, আজ পর্যন্ত আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা সেইভাবে পাইলাম না। আমাদের যে তোমার মাথাভাঙা 1 নং থেকে শুরু করে দিনহাটা মেখিলিগঞ্জ যে সিটগুলো আছে, 30টা সিটে মানে লোক বসবাস করে, সেই সিটগুলোতে সঠিকভাবে উন্নয়নই হয়নি। সব উন্নয়ন সরকার ধামাচাপা দিচ্ছে, সঠিকভাবে মানুষ উন্নয়ন পাচ্ছে না। আর দ্বিতীয়ত দাবি হলো আমাদের মালিকানা জমির। আজকে পর্যন্ত আমরা জমির সঠিক মালিকানা পাইলাম না। হ্যাঁ, অনেক ভুল কাগজে, কারো বাবার নাম ভুল, কারো হয়তো জমি 5 বিঘে সেই জায়গায় 2 বিঘে উঠে আছে, এইভাবে অনেক ভুল। সেটা সঠিকভাবে জরিপ করে, হ্যাঁ প্রত্যেক ভালো করে জরিপ করে সেই নামে জমির সঠিক খতিয়ান প্রদান করতে হবে। আর 3 নম্বর দাবি আমাদের, যা আমরা ডিএম অফিসেও ডিভিশন দিলাম 20 তারিখ জানুয়ারি, হ্যাঁ সেই ডিভিশনে যদি ডিএম কিছু কাজ না করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাইতে বাধ্য হব। প্রয়োজনে দিল্লির যে সংসদ ভবন আছে সেখানেও আমরা ধর্নায় বসতে বাধ্য হব। প্রয়োজনে আমাদের যে আগামী দিনের কর্মসূচি আন্দোলনটা আবার জোরদার করতে হবে। আমরা সবাই প্রত্যেক সিট থেকে জোরদার হয়ে আন্দোলন, সবাই একত্রিত হয়ে জোরদার আন্দোলনে নামতে বাধ্য হব। আর যদি সরকার উন্নয়ন না করে, সরকার সঠিকভাবে উন্নয়ন না করলে আমরা আন্দোলন করতে প্রস্তুত আছি। আর তৃতীয়ত হলো ছিটমহলে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী আছে, তাদের ভবিষ্যৎটা কী হবে, তারা কি করে খাবে। আমরা দীর্ঘ 76 বছর থেকে বঞ্চিত, সেই কারণে আমাদের সরকার একটা আমাদের সুযোগ সুবিধা দেওয়া দরকার আছে। আমরা ভবিষ্যতে কি করে খাবো, যার তো আমরা দীর্ঘ এতদিন থেকে চাকরি ক্ষেত্রে বঞ্চিত। ভোটার কার্ড, তাও তো ভোটার কার্ডও ভুল, আধার কার্ডে তো অনেক ভুল আছে, সেই আধার কার্ডগুলো সংশোধন এখনও পর্যন্ত সরকারের কোনো ব্যবস্থাই করলো না। সেই ব্যাপারে আমরা ডিএমকেও স্মারকলিপি দিয়েছি। হ্যাঁ, আধার কার্ডগুলো সঠিকভাবে সংশোধন করে দিতে হবে, এবং আমাদের সরকার যাতে একটা চাকরির ব্যবস্থা করে, যারা শিক্ষিত বেকার যুবক যুবতী আছে তাদের যাতে একটা কর্মসংস্থান হয়, এটা আমরা আশা রাখি। আর তৃতীয়ত যারা ছিটমহলে 60 বছরের ঊর্ধ্বে যারা বিধবা বা বার্ধক্য লোক আছে, তাদেরকে যাতে কৃষি পেনশন বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রদান করা হয়, সেটা আমরা দাবি রাখি। এবং যারা ছিটমহলে শ্রমিক আছে, তাদের যাতে দৈনন্দিন একটা কাজের ব্যবস্থা করা হয়, সরকারটা সেই দিকেও সরকারের নজর রাখতে হবে। আর যারা কৃষক আছে, তাদের যাতে কিষাণ ক্রেডিট কার্ডটা প্রদান করা হয় এবং লোনের ব্যবস্থা করা হয়, মানুষ যাতে সঠিকভাবে কৃষিকাজ করতে পারে।
সেইভাবে যাতে সরকার কিছু প্রয়াস নেয়। ছিটমহলে প্রতিটা ফ্যামিলি বা প্রতিটা পরিবার একটি করে ঘর পায়, হ্যাঁ, পুনর্বাসন হিসাবে। আজ পর্যন্ত তো আমাদের ছিটমহলের লোক ইন্দিরা আবাস যোজনার ঘর বা কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি। শুধুমাত্র সরকার দিল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, হ্যাঁ, তার সাথে আর এসসি সার্টিফিকেট, এগুলাই প্রদান করেছে। আর সেইভাবে তো কোনো উন্নয়নমূলক কাজ করে নাই। সরকারের যে 72টা ডিপার্টমেন্টের দপ্তর আছে, প্রত্যেক দপ্তরে যাতে ছিটমহলে সঠিকভাবে কাজকর্ম করে এবং সিটের মানুষ যাতে সরকারি সুযোগ সুবিধা পায়, এটা আমরা আশা রাখছি। আগামী দিনে আমরা যে সরকার, সেদিন ডিএমের কাছে আমরা 20 জানুয়ারিতে যে দরখাস্তগুলো দিলাম বা স্মারকলিপি দিলাম, ডিএমের সাথে কথা বললাম। ডিএম যদি সেই হিসাবে উন্নয়নমূলক কাজকর্ম না করে, আগামী দিনে আমরা বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। প্রয়োজনে আমরা নবান্ন ধর্ণা করব এবং দিল্লির সংসদ ভবনে আমরা ধর্ণায় বসতে বাধ্য হব। যে মাসুম সুরক্ষা মঞ্চ যে আছে, নাগরিক সুরক্ষা মঞ্চ, তাদের আমরা একটু সাহায্যের হাত তারা যাতে আমাদেরকে বাড়িয়ে দেয়, হ্যাঁ, আমরাও তাদের সঙ্গে আছি। যে কোনো জায়গায় যদি তারা আমাদেরকে ডাকে, আমরা সেই কোনো জায়গায় যাব, আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি। আপনারা যেখানে বসে আছেন সেখান থেকেই আমরা আপনাদের শোনাবো আজ এই মুহূর্তে সেই ছিটমহলগুলোতে যে লড়াই চলছে, মানুষগুলো তাদের অন্যায়ের প্রতিবাদের যে যারা মুখর হয়েছেন, সেই ছিটমহলবাসীদের এলাকার থেকে উঠে আসা তাদেরই নিজেদের যন্ত্রণার কথা তাদেরই প্রতিনিধিদের মুখ থেকে এখন আমরা আজকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা শুনুন এই যন্ত্রণার কথা। আশা করব এই যন্ত্রণা শুনে আপনারা অবশ্যই এই ছিটমহলবাসীদের পাশে দাঁড়াবেন, তাদের ন্যায্য লড়াইয়ের জন্য সরকারের কাছে চাপ দেবেন। এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। অনিল টাইলস্কর, ধবল সত্যি মুরগি করছে। সমস্যা হচ্ছে আমাদের উন্নয়নমূলক বলতে আমরা কিছুই এখনো পাইনি, যত সামান্য কিছু কিছু করছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ইয়েটা, যেটা হচ্ছে আমাদের পারিবারিক যে পরিবারের যে রেশন কার্ড বা আধার কার্ড, এইসব এখনও কিন্তু সঠিকভাবে আমরা পাইনি। সেটার জন্য আমরা খুব আবেদনও করছি, অনেক ভিডিও খুশি আছে, তথাপি এখনও পাইনি। আর রাস্তাঘাট আমরা যেগুলো সার্ভে করে দেখাইছি, সেই সার্ভে অনুযায়ী সরকার কিন্তু করে নেই। না করে আমাদের এখানে 2 কিলোমিটার একটা পাকা রাস্তা হয়েছিল, সেটা কেবল 1/2 কিলোমিটার আমাদের সিটির মধ্যে দিল, আর বাকি সব ইন্ডিয়ার মধ্যে। উন্নয়ন বলতে ইলেকট্রিক লাইটটা আমাদের দিছে, আর আমাদের একটা ভুলে ভালে সরকার পক্ষ থেকে আমাদের একটা দাবি করছিল, সেটাকে আমরা মেনে নিচ্ছি। কিন্তু আমরা বুঝতে পারি নাই যে সরকার পক্ষ আমাদের এইভাবে ঠকাবে। কীরকম? যেটা হচ্ছে কমিউনিটি হল করার সময় আমাদের গিয়ে বললো যে আপনারা জমি দেন, আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেটা আশা করছিলাম, যার দরুন আমরা কিন্তু ওই কমিউনিটি হলে জমি দেওয়ার সিদ্ধান্ত নেই বা দিয়ে দিছি, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কমিউনিটি হলটা হয়ে গেছে, অথচ সেটা আমাদের ব্যবহারযোগ্য এখনও করতে দেয়নি। আবার আইসিডিএস সেন্টার একটা হয়েছে, সেটাও আমি ওটা খুশি করেই দান করে দিছি, যে যাক বাচ্চাদের ব্যাপার, ওই আইসিডিএসটাও দিছি, সেটাও করছে। কিন্তু সেটাতে আমাদের একটা দাবি ছিল যে লোকাল এইখানকার সিটের বাসিন্দাদের মধ্যে আইসিডিএসে কর্মী নিয়োগ করতে হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো রকম সুরাহা হয়নি। সব বাইরের থেকে নিয়ে এসেই ওরা ওই সেন্টারটাকে চালু করছে। আর একটা প্রাইমারি স্কুল দেওয়া হচ্ছিল, সেটা তো এরকম একটা প্রস্তাব ছিল, কিন্তু কই এখন পর্যন্ত কিন্তু তারা আমাদের কোনো কিছুই করলো। যেটা আইনি সমস্যা, সেটা তো থানা একটু আমাদের একটু করে না যে তা নয়, করে, কিন্তু পূর্ণাঙ্গভাবে কোনো রকম করে না। এবং পঞ্চায়েত প্রধানরা আমাদের যা অবস্থায় ফেলে দিচ্ছে,
আমাদের 100 দিনের কার্ড করে দিল, জব কার্ড করলো, অ্যাকাউন্ট করে দিল, বিনা পয়সায় অ্যাকাউন্টটা করলো। করার পরেও আমাদের কিন্তু 100 দিনের কাজে কোনো রকম নথিভুক্ত হইল না এবং জব কার্ডগুলো আমাদের বন্ধ করে রাখছে। সেটা আমরা অনেকবার প্রধানমন্ত্রীকে বলছিলাম যে আপনাদের জব কার্ড বন্ধ, কিন্তু আপনাদের জব কার্ড দিল অথচ বন্ধ হবে কেন, আবার কাজও কিন্তু আমরা পাচ্ছি না। মাসুম আমাদের যথেষ্ট সাহায্য করতেছে এবং আমরাও যার দরুন বুঝতে পারলাম যে না, মাসুম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, যদি কিছু করতে পারে মাসুমই করবে। এই জন্য আমরা সবসময় মাসুমের পিছনে আছি। আমার নাম অমল কৃষ্ণ রায়, পশ্চিম বাগালিছড়া দিনহাটা থানা। আমাদের সমস্যা প্রথমে সিটিজেনশিপ কার্ড দিতে হবে, আমাদের এখনও সিটিজেনশিপ কার্ড পাইনি। ছিটমহল বিনিময় হওয়ার 5 বছর পূরণ, তো এখনও 5 বছর পূরণ হতে চলেছে, আমরা এখনও সিটিজেনশিপ কার্ড, মেন নাগরিকত্ব কার্ড পাইলাম না। জমির মালিকানা পাইনি, জমি অনেক ভেজাল হয়ে গেছে, আমার জমি অন্যের নামে খতিয়ান হয়ে গেছে, সেটা ভালো করে মালিকানা আমাদের দেখ সরকার। শিক্ষিত ছেলেদের কর্মসংস্থান দেখ, আমাদের ওখানে আইসিডিএস সেন্টার আছে, প্রাইমারি স্কুল আছে, বিভিন্ন খাতে সরকার এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। বর্ডার এলাকার কিছু বিএসএফ, সীমান্ত এলাকা ছিটমহলগুলি কিছু বিএসএফ আসে, অন্যায় অত্যাচার সেভাবে অতটা হয় না, কিছুটা আসে আর কি। ওরা ইসমাইলাদের উপরে বেশি অত্যাচার করে। আমরা এখনও স্বাস্থ্যসাথী কার্ডটা পাইনি। আমাদের ছিটমহল বাঘালিছড়া কুচবিহার ডিস্ট্রিক্টের জলমগ্ন এলাকা, আমাদের অনেক রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন সরকারি চিকিৎসার অভাবে। তা আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা খুব প্রয়োজন। এখনও কৃষি পেনশন ভাতা বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো হয় নাই, এগুলো খুব জরুরি প্রয়োজন। এগুলো সরকারের কাছে আমরা দাবি রাখছি যে সরকার যত তাড়াতাড়ি আমাদের স্বাস্থ্যসাথী কার্ড, এখনও কাস্ট সার্টিফিকেটের আমার ওখানে ক্যাম্প করে হওয়া কথা, সে কাস্ট সার্টিফিকেট এখনও ক্যাম্প বসে নেই। অনেকে কাস্ট সার্টিফিকেট বাই করতে পারেনি, নিরীহ লোক দিলেন। এবং মাসুম আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা মাসুমের সহযোগিতায় আমাদের ওখানে ইদানিং রাস্তা পিডাব্লিউডি রোড চলছে, সোলার নতুন করে সোলার পাম্প সেট আসছে, আরও 4টে চলছে, সেটাও মাসুমের সহযোগিতায় আমরা অনেক অগ্রসর হয়ে আসছি। এবং মাসুম বাকি কাজগুলো মাসুমের সহযোগিতায় আমরা পাবো বলে আশা করছি। When I first started my research into the enclaves, I remember feeling extremely bewildered. Enclaves had been such an important part of India's territory since even before India became a nation state. And even so, I had never seen the enclaves on any map, I had never heard about them or read about them. And this complete lack of discourse around the subject of enclaves made it very difficult for me to understand the subject itself. But the more I talked to the team at Masoom and the more the things that I saw in my field research made it clearer as to why there was an absence of discourse around it. It was primarily because enclaves had been cut off from the territory of the mainland since 7 decades, and they had no access to education, health, or any infrastructure that would help them to raise their voices or to raise their concerns to the rest of the world. In the mainland itself, there were very few voices that were talking about the concerns of enclave residents, and only one of these very few voices was Masoom. Unlike other research topics, the more you read about enclaves, the more complex the reality of enclaves becomes. After the implementation of Land Boundary Agreement in 2015, on paper things looked quite simple.
territories of enclaves had been exchanged between India and Bangladesh. The people had been supposedly given citizenship. Voter cards, Aadhaar cards, and so on had been issued to people. They had even participated in elections. But when you looked closely into the picture of enclaves, incidents like what happened to Rashidul started coming into the picture. Rashidul was a 20-year-old boy who had chosen to opt for Indian citizenship after the implementation of the LBA, and he chose to return from the Indian enclaves in Bangladesh to the territory of India. He was given temporary settlement and at the Dinhata settlement camp in Cooch Behar. He had a voter card, an Aadhaar card to establish his Indian identity, and even so, he was apprehended by the police. He was thought to be a Bangladeshi intruder and he was deported back to Bangladesh. These kinds of incidents make it very difficult to establish the citizenship of enclave dwellers in reality and in practical aspects. The voter ID cards of the people of enclaves are mostly fake, or they contain a lot of errors. In 2016, Masoom filed a writ petition in the Calcutta High Court to appeal for the citizenship of enclave residents. The court, however, rejected the plea, saying that voter ID cards could not be issued for people who were not bona fide citizens of India, and it was primarily important to ascertain the citizenship of these people before issuing them any valid identity documents. It seemed like the court had no idea of what had transpired in the land boundary agreement. The constitution had been amended. The territory of India had been ceded to Bangladesh, and even then the court took no cognizance of the people who resided in these territories. Moving forward from the question of citizenship, when citizenship itself is ambiguous, all the rights related to nationality become under extreme jeopardy. As a consequence, the people do not have jobs, no employment opportunities, no schools, no health infrastructure, poor roads. They have received no compensation or rehabilitation from the government as they were promised. When I visited the Dinhata settlement camp in Cooch Behar as part of my research, I found that through the 5 years of the implementation of the land boundary agreement, the people have solely relied on themselves to sustain themselves and for sources of income. Some people had taken to driving e-rickshaws which they had rented from their own money. Some people had taken to tailoring and other odd jobs. Even after 5 years, the government has not even been able to rehabilitate these people into proper homes or permanent homes. The government exchanged lands of enclaves after the LBA. Most of these lands had been previously privately owned by enclave residents. Even today, the enclave residents have not received ownership of their lands. In 2018, the West Bengal government passed a law through which they extended the rights of ownership of land to the enclave residents. So, on paper, it is such a simple process, but in reality, the situation seems completely abysmal. On my visit to another enclave, Kerala too, I noticed that the people of the enclaves are surrounded by a border fence and they live in virtual prison conditions. They are allowed to go out of the enclave for nearly 3 hours a day on the whims and fancies of the border security forces. They do not have access to facilities as basic as drinking water, and yet on paper these people are bona fide citizens of India. So all of this points to a simple matter of priorities. When Masoom
conducted its research, or when Masoom conducted its survey in the enclaves in 2013, the team found several names missing from the head count conducted in the enclaves in 2011. And even today we still receive multiple complaints from the enclave dwellers. We encounter daily struggles that the people face, and they vary from magnitude, and mostly they are very large in gravity. And the only explanation as to how the government could have failed to notice or even acknowledge these concerns, the government has a complete lack of humanitarian concern when it comes to enclaves. Thank you.